আর নজর রাখবো এবার রানাঘাটের দিকে। রানাঘাটে ক্লাব সংস্কার চলছিল আর সেই সময় দুর্ঘটনা ঘটে, ঢালাই ভেঙে পড়ে। যে ছবি আপনারা দেখছেন, ঢালাই ভেঙে পড়ে আহত হয়েছেন 5 জন। কোটপাড়া ভাতৃসংঘ ক্লাবে ঢালাই ভেঙে বিপত্তি। রানাঘাটের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সেখানে ক্লাব সংস্কার চলছিল আর ক্লাব সংস্কারের সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। দেখুন কিভাবে ঢালাই ভেঙে পড়েছে, আর ঢালাই ভেঙে পড়ে এভাবেই 5 জন আহত হয়েছেন। কোটপাড়া ভাতৃসংঘ ক্লাবে ঢালাই ভেঙে বিপত্তি। প্রতিনিধি রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, আহতরা এখন কেমন আছেন আর কিভাবে এই বিপত্তি ঘটলো? তো তোমাদের জানিয়ে রাখি যে রানাঘাট আনুলে একেবারে জনবহুল এলাকা, এখানে রাস্তার উপরেই রয়েছে ভাতৃসংঘ ক্লাব, কোটপাড়া ভাতৃসংঘ ক্লাব। সেই ভাতৃসংঘ ক্লাবের যে বিল্ডিং রয়েছে, একদিকে দোতলা যেমন ছিল, অন্যদিকে এই বিল্ডিংয়ের নিচে বাজার যেমন ভেতরে রয়েছে, পাশাপাশি ফুটপাতের মধ্যে বাজার বসে এবং তার পাশে নতুন করে দ্বিতল ভবন নির্মাণের পাশাপাশি 3 তলাতে কিন্তু কাজ চলছিল এবং সেই কাজের অনুযায়ী কিন্তু ভাড়া বাঁধা হয়েছিল। সেই ভাড়া বেঁধে কিন্তু বিপত্তি এবং আজ দুপুরে কিন্তু হুড়মুড়িয়ে সেই ভাড়া ভেঙে পড়ে এবং নিচে যারা দোকানদারি করছিলেন, যারা দোকানদার ছিলেন, এই তাদের মধ্যে থেকে 5 জন গুরুতর আহত হয় এবং ইতিমধ্যে তাদেরকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে একজন অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানতে পারা যাচ্ছে। তবে এই যে ক্লাব নির্মাণ যে কাজ চলছিল, আদৌ তার অনুমতি ছিল কিনা 3 তলা ভবন নির্মাণের ক্ষেত্রে, সেটাও কিন্তু খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যেই যে ধ্বংসস্তূপ বা যে ভগ্নদশা রয়েছে সেটাকে সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চলছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত 5 জনের আহত খবর রয়েছে। তবে এই পুলিশ কিন্তু খতিয়ে দেখছে বা প্রশাসন কতটা খতিয়ে দেখছে কিভাবে এই নির্মাণ কাজ করার সময় ভেঙে পড়ে এবং তার যে অনুমোদন ছিল কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। আমরা দোকানদারি করছি, এটা হুড়মুড় করে ভেঙে পড়লো। কি হচ্ছিল কি এখানে? এখানে কাজ চলছিল, ওই ঘর বিল্ডিংটা তৈরি হচ্ছিল, মিস্ত্রিরা সব কাজ করছিল। কি ঘর ওটা? দেখলাম না, আহত মোটামুটি অনেক কজন, সব হসপিটাল নিয়ে গেছে। ঢালাইটা হয়ে গেছে, ওই ঢালাইটাই পড়ে গেছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সাজ্জাক আলম গত বুধবার পুলিশকে একেবারে লক্ষ্য করে গুলি আর তারপর ফিল্মি কায়দায় সে পালিয়ে যায়। তাকে এনকাউন্টার করা হয়, কিন্তু এরপর প্রশ্ন ওঠে তাকে অস্ত্র দিল কে, আগ্নেয়াস্ত্র সে পেল কোথা থেকে? আর এই ঘটনায় এবার পুলিশের জালে ইসলামপুর আদালত চত্বরে সাজ্জাকের 2 সহযোগী। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, এই 2 সহযোগীর পরিচয় কি? এখন তোমাকে জানিয়ে রাখি যে গত বুধবার যে ঘটনাটি ঘটেছিল কাঞ্জিপাড়া, যে পুলিশের উপরে যে গুলি চালিয়েছিল সাজ্জাক আলম অভিযুক্ত, তাকে তো এনকাউন্টার করা হয়েছে গতকালই। তবে তোমাকে জানিয়ে রাখি এই সাজ্জাক আলমকে কিন্তু সহযোগিতা করার জন্য যে 2 অভিযুক্ত ইসলামপুর মহকুমা আদালতে ছিল, সেই 2 অভিযুক্তের মধ্যে একজন হচ্ছে আব্দুল হোসেন, যিনি বাংলাদেশি, তার ডাক নাম হচ্ছে আওয়াল, এবং আরেকজন হচ্ছে হজরত। তার বাড়ি হচ্ছে গোয়ালপুকুর বলদিয়া ভাষা বলে একটি জায়গা আছে সেই এলাকায়। তবে এই 2 জনই কিন্তু ওই সাজ্জাক হোসেনকে অস্ত্র দিয়েছিল, একটা পুলিশের তদন্তে উঠে আসছে এবং এই ঘটনায় শেখ হজরতকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে ইসলামপুর মহকুমা আদালতে গতকালই তুলেছে এবং হেফাজতে রয়েছে। তবে এই ঘটনা নিয়ে যে পুলিশের যে অনুমান আগে থেকে ছিল যে এই শেখ সাজ্জাক আলমকে কিন্তু এই 2 জনই অস্ত্র দিয়েছিল এবং এটি কিন্তু এই ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার পরে কিন্তু পলাতক এখনো রয়েছে আব্দুল হোসেন, তার খোঁজে কিন্তু চিরুনি চালাচ্ছে এলাকা জুড়ে একেবারেই। সাজ্জাককে অস্ত্র দিয়ে সাহায্যে ধৃত, গ্রেফতার সাজ্জাকের সহযোগী শেখ হজরত। ধৃতের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কিন্তু কিভাবে লজিস্টিক সাপোর্ট দিত গোয়ালপুকুর থেকে ধৃত সাজ্জাকের সহযোগীকে গোয়ালপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন যে সাজ্জাক আলমকে কিভাবে সে লজিস্টিক সাপোর্ট দিত? আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এখানেই তো প্রশ্ন উঠছে যে আমরা দেখেছি যে চঞ্চল আমাদের আরেক প্রতিনিধি যেমন আমাদেরকে জানালেন যে আদালত চত্বরে গিয়ে তার সহযোগী অর্থাৎ 2 সহযোগী তাকে আগ্নেয়াস্ত্র সাপ্লাই করে। লজিস্টিক সাপোর্টটা ঠিক কিভাবে হয়েছিল? দেখো, ঘটনা যে ঘটবে তা কিন্তু পরিকল্পনা করেই কিন্তু করা হয়েছিল। সেই জায়গা থেকেই এই হজরতের মাধ্যমে উত্তর দিনাজপুরের একজন বেআইনি অস্ত্র কারবারি, তার নাম আব্দুল হোসেন, যার কাছ থেকে আগ্নেয়াস্ত্র নেওয়া হয় এবং এই হজরত শেখ তার কাছে আগ্নেয়াস্ত্র পৌঁছে দিয়েছিল সাজ্জাকের কাছে।
এবং পরবর্তী সময় আমরা দেখেছি ঘটনা সেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দুই পুলিশ কর্মীর উপর গুলি চালানোর ঘটনা ঘটে এবং তারপরে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বাইক সে ব্যবহার করেছিল। এই বাইক অর্থাৎ লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ এবার প্রথমে হচ্ছে আগ্নেয়াস্ত্র দিয়ে সাহায্য করা এবং গুলি চালানোর ঘটনার পরবর্তী সময়ে সে এলাকা ছাড়বে কিভাবে বা এলাকা ছেড়ে কোথায় যাবে সমস্ত পরিকল্পনা আগে থেকে করা হয়েছিল এবং হজরত শেখ বাইকের ব্যবস্থা করে রেখেছিল। এই তথ্য কিন্তু পুলিশের সামনে আসে। সেক্ষেত্রে হজরতকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এই হজরত কার নির্দেশে সমস্ত কাজ করেছে বা আব্দুল বলে যে বেআইনি অস্ত্র কারবারির তথ্য উঠে আসছে যাকে ইতিমধ্যে পুলিশ খুঁজছে তার কাছে তাকেও বা কে নির্দেশ দিয়েছিলেন যে আগ্নেয়াস্ত্র দিতে হবে, আগ্নেয়াস্ত্র পৌঁছে দিতে হবে সাজ্জাকের কাছে, এইগুলো কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে এবং হজরতকে নিজেদের হেফাজতে ইতিমধ্যে পেয়েছে পুলিশ। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত এবং হজরতকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে বা জানাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হলো, আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হলো, আগ্নেয়াস্ত্র দেওয়া হলো, সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্র আব্দুলকে কে আগ্নেয়াস্ত্র দিতে বলেছিল হজরতের হাতে, হজরত এসে সাজ্জাকে পৌঁছে দিয়েছিল, এই যে চক্রটা যেটা কাজ করেছে সেক্ষেত্রে আর কোনো মাস্টার মাইন্ড সেখানে রয়েছে কিনা, পরিকল্পনা কোথায় হয়েছিল সমস্তই কিন্তু হজরতকে জেরা করে কিন্তু পুলিশ জানতে মরিয়া এবং নিজেদের হেফাজতে পুলিশ ইতিমধ্যেই তাকে নিয়েছে। বেশ ধরা হয়েছে 18/1/25 অ্যারেস্ট হয়েছে। তাকে লানেট কোর্টের কাছে ফরওয়ার্ড করা হয় এবং তার 10 days পিসি পেয়ার চাওয়া হয়, সেটা লানেট কোর্ট 10 days পিসি পেয়ারই অ্যালাউ করেছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ইনভলভমেন্ট এই কনস্পিরেসিতে পাওয়া যাচ্ছে এবং আসামি সাজ্জাক আলম যে পালিয়ে যাওয়ার পেছনে সেই কনস্পিরেসিতে তার ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। তাকে যখন ইন্ট্রোগেশন করা হয় সেই ইন্ট্রোগেশনতে অ্যাডমিট করে ফায়ার আর্মসটা প্রয়োগ করেছে এবং সাপ্লাই ফায়ার আর্মস করেছে সাজ্জাককে। কোথায় দিয়েছিল ফায়ার আর্মসটা ওকে? সেটা এখন তদন্ত সাপেক্ষ তদন্ত চলছে। সেটা আব্দুল হোসেনের খোঁজে পুলিশ, কিন্তু কি হয়েছিল? গত বুধবার পুলিশকে গুলি করে পালিয়েছিল সাজ্জাক আলম আর শনিবার বাংলাদেশ পালানোর সময় সাজ্জাকের খেল খতম। পুলিশকে গুলি করে পালানো সাজ্জাক পুলিশের গুলিতে নিহত। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি and will do it. পুলিশকে গুলি করা সাজ্জাক পুলিশের গুলিতেই নিহত। শনিবার 7 সকালে এনকাউন্টার। বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল খুনের আসামি সাজ্জাক আলম, তখনই এনকাউন্টার। এদিন সকালে গোয়ালপুকুরের কিচকটোলায় সাজ্জাককে দেখতে পায় পুলিশ। পুলিশকে দেখে গুলি চালায় সাজ্জাক, পাল্টা পুলিশও জবাব দেয়, তাতেই খেল খতম। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়, ওনারা দেখতে পারেন সাজ্জাক আমাদের আলম যে আছে তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জ, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার এন্ড ট্রাই টু ফ্লি। তখন পুলিশ রিটালিটরি ফায়ার করে, ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। 25 বছরের সাজ্জাক আলম উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা, খুনের আসামি, 5 বছর ধরে জেলে। বুধবার ইসলামপুর কোর্ট থেকে রায়গঞ্জ কোর্টে যাওয়ার সময় প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে পালায়। সাজ্জাকের গুলিতে 2 পুলিশকর্মী জখম হন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। বিভিন্ন জায়গায় শুরু হয় নাকা চেকিং। পুলিশের সন্দেহ ছিল বাংলাদেশে পালাতে পারে, কারণ তদন্তে জানা গিয়েছে সাজ্জাককে প্রিজন ভ্যান থেকে পালাতে সাহায্য করে আব্দুল হোসেন। এই আব্দুল বাংলাদেশি দুষ্কৃতী। আব্দুলই বুধবার কোর্ট চত্বরে সাজ্জাককে অস্ত্র দেয়। বাংলাদেশি আব্দুলের শ্বশুর বাড়ি গোয়ালপুকুরে। সাজ্জাকের খোঁজে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় শুরু হয় কড়া নজরদারি। শনিবার সকালে বাংলাদেশ সীমান্ত থেকে 5 কিলোমিটার দূরে গোয়ালপুকুরের কিচকটোলায় সাজ্জাককে দেখতে পায় পুলিশ। তাকে থামতে বললে পুলিশকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় সাজ্জাক। পাল্টা জবাব দিতে দেরি করেন বিরোধীধারীরা। এই চাদর মুড়ে দিয়ে কিন্তু পালানোর চেষ্টা করছিল এবং এই চাদরের মধ্যে দিয়ে কিন্তু আর্মস দেওয়া দিয়েছিল তার সাকরেত, এবং যখন পালানোর চেষ্টা করে তখন কিন্তু পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। 3টে গুলি খবর আছে আমাদের কাছে, একটা পায়ে আছে, একটা আই থিংক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। গুলিবিদ্ধ সাজ্জাককে গোয়ালপুকুরের লোধন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গোয়ালপুকুর থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।